হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, গোলাপ জামুন কিন্তু তাদের পছন্দের তালিকায় থাকবেই। আর সেই পছন্দের খাবারে যদি নিজের হাতে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু বাসায় অনেকেই মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হন, আবার অনেকেই আছেন প্রথমবার মিষ্টি বানাতে চেয়েও মিষ্টি পারফেক্ট হবে কিনা এটা ভেবেই পিছিয়ে যান। আর তাদের জন্যই আমার আজকের রেসিপিতে আমি খুবই সহজভাবে চামচ এবং চায়ের কাপ দিয়ে পরিমাপ করে দেখিয়েছি। রেসিপিতে দেওয়া উপকরণ এবং টিপসগুলো যদি হুবহু ফলো করা হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার মিষ্টি পারফেক্ট হবে। ব্যর্থ হবার সম্ভাবনা একদমই নেই। তাই রেসিপিটির কোনো অংশ স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। গোলাপ জামুন তৈরি করার জন্য এখানে আমি চায়ের চামচের 2 চা চামচ সুজি নিয়ে নিচ্ছি। ওই একই চামচ দিয়ে পরিমাপ করে 2 চা চামচ স্বাভাবিক তাপমাত্রায় থাকা তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধ না দিয়ে পানিও ব্যবহার করা যাবে। এখন সবকিছু মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এবং একটি রেগুলার সাইজের চায়ের কাপের 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার জন্য। চায়ের কাপ অনেক রকম সাইজেরই হয়ে থাকে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা চামচ দিয়ে পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি। চা তৈরিতে যে চামচ আমরা ব্যবহার করি আমি সেই চামচই ব্যবহার করছি। আর সেই চামচ দিয়ে পরিমাপ করার পরে এখানে আমার 12 চামচ গুঁড়ো দুধ হয়েছে। ওই একই কাপের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা না থাকলে আটাও ব্যবহার করা যাবে। 1/3 কাপ ময়দাতে এখানে আমার 4 চা চামচ ময়দা হয়েছে। রান্নার তেল দিয়ে দিচ্ছি ওই একই চামচের 2 চা চামচ। এখানে তেল না দিয়ে ঘিও ব্যবহার করা যাবে। ওই একই চামচের 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করলে হবে না। সেই যে সুজিটা আমি রেখে দিয়েছিলাম সেই সুজিটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই চামচের 5 চা চামচ ফেটানো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা দেওয়ার পরে হালকাভাবে একটু মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে তরল দুধ যোগ করে একটা আঠালো ডো তৈরি করতে হবে। এখানে ডোটা তৈরি করতে আমার 5 থেকে 7 চা চামচ তরল দুধ লেগেছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। তাই একবারে সবটা লিকুইড দুধ অ্যাড করতে যাবেন না, এতে করে ডোটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। এখন সব উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি প্রেসার ক্রিয়েট করে অনেকক্ষণ ধরে মেশানোর দরকার নেই। সবকিছু মেশানো হয়ে গেলে এরকম একটা আঠালো ডো হবে যেটা আপনার হাতের সাথে আটকে থাকবে। আর ডোটা এরকম আঠালো হলেই বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এখন ডোটা 2 থেকে 3 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পরে আমি মিষ্টিগুলো বানাতে চলে এলাম। মিষ্টিগুলো বানানোর আগে হাতে কিছুটা তেল অথবা ঘি মেখে নিতে হবে যাতে মিষ্টিগুলোর শেপ ঠিকঠাকভাবে দেওয়া যায়। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, তবে গোলাপজাম সাধারণত গোল শেপেরই হয়ে থাকে, তাই আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলোর শেপ দেওয়ার সময় খেয়াল রাখবেন এর গায়ে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল যেন না থাকে। আর মিষ্টিটার সাইজ যতটুকু রাখতে চান আপনারা মিষ্টিটা তৈরি করার সময় তার থেকে কিছুটা ছোট করে তৈরি করবেন, কারণ এগুলোই কিন্তু তেলে দেওয়ার পরে এবং শিরায় দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যাবে। আমি আজকে যতটুকু গুঁড়ো দুধ নিয়েছি তাতে আমার 13টি মিষ্টি হয়েছে বড় সাইজের, তবে আপনারা যদি এর থেকে ছোট তৈরি করতে চান তাহলে 16 থেকে 17টি মিষ্টি হতে পারে। চুলায় লো আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন সামান্য কিছুটা গরম হয়ে যাবে তখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় তেলের তাপমাত্রা থাকবে খুবই কম, যেন ওই তেলের মধ্যে একটা আঙুল ডুবিয়ে রাখা যায়, অর্থাৎ তেলটা কুসুম গরম হতে হবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করার দরকার নেই, কারণ এ সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো আপনা আপনি উপরে ভেসে উঠছে। আর যদি কোনোভাবে তলায় আটকে যায় তাহলে প্যানের হাতাটা ধরে একটু দুলিয়ে দিলেই দেখবেন এগুলো এমনি এমনি উপরে ভেসে উঠছে।
তবে মিষ্টিতে যখন সামান্য একটু কালার চলে আসবে, এরপরে এগুলোকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে যাতে এর সব সাইডে ভালোভাবে কুক হতে পারে। আর এই মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে আস্তে ধীরেই আপনাকে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। মিষ্টি ভাজার সম্পূর্ণ প্রসেসটা আপনাকে একদম লো আঁচে করতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। যখন মনের মতো কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তুলে ফেলতে হবে। মিষ্টিগুলো ভাজতে আমার টোটাল 12 মিনিট লেগেছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আমি এর থেকে বেশি কালার করতে চাচ্ছি না, তাই এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি, এখন এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরার জন্য এখানে আমি ওই একই কাপ দিয়ে 1 কাপ এবং পরবর্তীতে 1/3 কাপ অর্থাৎ টোটাল 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে নিচ্ছি ওই একই কাপের 3 কাপ। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে একটা বলক তুলে নিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে এবং একটা বলক চলে আসবে, তখন চুলার আঁচ একদম লো করে দিতে হবে। এখন সেই মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে চুলার আঁচ কিন্তু একদম লো আছে এবং মিষ্টিগুলো কিন্তু এখন হালকা গরম আছে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, মিষ্টিগুলো শিরাতে দেওয়ার সময় যাতে মিষ্টিগুলো কোনো অবস্থাতেই গরম না থাকে। অনেক সময় গরম মিষ্টিগুলো গরম শিরাতে দেওয়ার ফলে মিষ্টি চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা গরম মিষ্টিগুলোকেই শিরাতে দিতে হবে। মিষ্টিগুলো শিরাতে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এ সময় চুলার আঁচ থাকবে একদম লো। আর এই 15-20 মিনিটে একবারের জন্যও ঢাকনা খোলা যাবে না। প্রায় 20 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কিনা। মিষ্টিগুলো কিন্তু দ্বিগুণ হয়ে ফুলে উঠেছে এবং দেখেই বোঝা যাচ্ছে এর ভেতর পর্যন্ত শিরাটা পৌঁছে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কমপক্ষে 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। এবার একটি মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমাকে আর বলে বোঝাতে হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর স্বাদটা কেমন হয়েছে সেটা না হয় আপনারাই আমাকে বলবেন যখন নিজেরা বাসায় তৈরি করবেন। চেষ্টা করেছি সবার কাছেই রেসিপিটি সহজভাবে উপস্থাপন করার জন্য। আর রেসিপিটি যদি সত্যি আপনাদের কাছে সহজ এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাবেন এবং আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে সেজন্য সবার সাথে শেয়ার করুন। আজ আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।